এই জায়গাটা বর্ষা হলে আর হাঁটার কোনো উপযোগী হবে না। কোনো রোগী যদি অসুস্থ হয় এখান থেকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই রাস্তাটি নির্মাণ করে চরম দুর্ভোগের হাত থেকে যাতে উনি রেহাই দেন। সড়ক যেন ময়লার ভাগার, রাস্তা সংস্কারের নামে ৩ সংস্থার টালবাহানা, চরম দুর্ভোগে মিরপুরের মধ্য পাইকপাড়ার বাসিন্দারা, দফতরে দফতরে ঘুরেও মিলছে না সমাধান। লোকসানে দেশের চামড়া খাত, হারাচ্ছে রফতানি বাজারও। আসছে ঈদে নতুন করে দুশ্চিন্তায় ট্যানারি মালিকরা, পরিবেশ দূষণের দায় মুক্তি মিলতে সিইটিপি শতভাগ চালুর দাবি। এবং পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, আজ মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় ও রাত্রি যাপন করবেন হাজিরা, পরদিন রওনা হবেন আরাফার ময়দানে। সংস্কারের নামে 3 সংস্থার টালবাহানায় দুর্ভোগের শেষ নেই মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকার হাজারো মানুষের। ড্যাপের নকশা বলছে রাস্তা হওয়ার কথা 30 ফুট চওড়া, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। রাস্তার এক পাশ সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণে, আর অন্য পাশ স্থানীয়দের দখলে থাকায় আছে মাত্র 12 ফুট। স্থানীয়দের দাবি, সুয়ারেজের কাজ করার সময় সওজের সীমানা দেয়াল ভেঙে গেলে কাজ আটকে দেয় সংস্থাটি। আবু সাইদ নিশানের রিপোর্ট। সড়ক নাকি ময়লার ভাগাড়, তা বোঝাই দায়। জায়গায় জায়গায় খানাখন্দ, আর এর মাঝেই নিত্যদিনের চলাচল হাজারো মানুষের। বর্ষায় জলাবদ্ধতা আর গ্রীষ্মে ধূলিদূষণ নিয়ে দুর্ভোগে আছেন মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকার বাসিন্দারা। প্রায় 1.5 বছর ধরে ঝুলে আছে মিরপুরের মধ্য পাইকপাড়ার লালওয়াল সড়কের কাজ। দুর্ঘটনা, নিরাপত্তা ঝুঁকি, জলাবদ্ধতায় ভোগান্তিতে হাজারো মানুষ। মূলত 3 সংস্থার সমন্বয়হীনতায় বন্ধ হয়ে আছে কাজ। ট্যাপের নকশা অনুযায়ী এই সড়কটি 30 ফুট হওয়ার কথা। প্রায় 1 কিলোমিটারের এই সড়ক যুক্ত হওয়ার কথা দারুসালামের মূল সড়কে, কিন্তু বিদ্যমান 12 ফুট সড়কে প্রায় 1.5 বছর আগে সুয়ারেজের কাজ শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। এক পর্যায়ে সড়ক লাগোয়া সড়ক ও জনপদের সীমানা দেয়াল ভেঙে পড়ে রাস্তার উপর। স্থানীয়দের দাবি, নিরাপত্তা ইস্যুর দোহাই দিয়ে সিটি কর্পোরেশনের কাজে বাধা দেয় সওজ। তারপর থেকেই চলাচলের অনুপযোগী এই রাস্তাটি। কলাম এবং ফাউন্ডেশন বিহীন ওয়াল ভেঙে যাওয়ার কারণে কাজটি বন্ধ হয়ে আছে। এই ওয়ালের জন্য তারা ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে, ওই মামলার কারণেও কাজটা স্থগিত হয়ে আছে। সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেবের নিকট যে অতি দ্রুত এই রাস্তাটি আমাদের নির্মাণ করে চরম দুর্ভোগের হাত থেকে যাতে উনি রেহাই দেন। কয়েক দফা রাজুক, সওজ ও সিটি কর্পোরেশনে গিয়েও সুরাহা পাননি এলাকার মানুষ। রিক্সা পড়ে যায়, এখানে মানুষ চলাফেরা করে যায়, অন্ধকার তো দেখেই না, কিছু গাড়ি বের করতে পারে না। অনেক ভাড়াটিয়া এখান থেকে চলে গেছে ইতিমধ্যে। কোনো রোগী যদি অসুস্থ হয় এখান থেকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই জায়গাটা বর্ষা হলে আর হাঁটার কোনো উপযোগী হবে না। অবশ্য 3 সংস্থাই বলছে তারাও চান সড়ক নির্মিত হয়ে জনদুর্ভোগ কমুক। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, রাস্তার কাজে কোনো বাধা দেয়া হয়নি। 12 ফিট রাস্তায় যখন আমি পাইপ খনন করে ঢুকাতে চাই তখন ওই ওয়ালটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই কারণেই মূলত আমরা কাজটা বন্ধ রেখেছি। কিন্তু যদি আমরা সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে আরও অতিরিক্ত জায়গা পাই, ওয়ালটা যদি একটু সরে যায়, তাহলে আমরা এই প্যাকেজের আওতায় আমরা 30 ফিট রাস্তা করতে পারবো। বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে, স্বাভাবিক একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে নানা রকমের। তার মানে এই না যে এখানে মেনটেন্যান্স ওয়ার্ক রাস্তার করা যাবে না। আমার ধারণা অন্য কোনো কারণ থাকতে পারে। মেনটেন্যান্স কাজ করতে হলে যদি আমাদের অ্যাভেলেবেল ল্যান্ড থাকে, এটা সরকারি সিদ্ধান্তের আলোকে আমরা সেই ব্যবস্থা নিতে পারবো। 18 ফিট রাস্তা আমি যখন বের করব, সেক্ষেত্রে যেটা করতে হবে, 2 পাশে আমাকে রাস্তা নিয়ে নিতে হবে। আমাদের 2 পক্ষের সাথে বসে একটা সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে হবে। এখন প্রশ্ন থেকেই যায়, সব সংস্থা রাস্তা নির্মাণের পক্ষে থাকলেও কেন আটকে আছে কাজ? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। টানা ছুটিতে আমদানি রপ্তানিতে স্থবিরতার শঙ্কা, অচল অবস্থা ঠেকাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 16 নির্দেশনা জারি। ঈদের দিন 6 ঘন্টা ছাড়া সচল থাকবে কার্যক্রম। সৌদি আরবে আজ 8 জিলহজ। লাখো হাজি মক্কা থেকে রওনা হয়েছেন মিনার উদ্দেশ্যে। এখান থেকেই শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে আজ সারাদিন ও রাত হাজিরা অবস্থান করবেন মিনায়। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে।
আজ ৮ জিলহজ। এদিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ পানি সংগ্রহ ও প্রস্তুতির দিন। এই দিনটিতে হজ যাত্রীরা মক্কা থেকে মিনায় এসে অবস্থান করেন। নবীজির সুন্নত অনুসারে আজকের দিন মিনায় অবস্থান করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাত যাপন করা হজের অন্যতম সুন্নাহ। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ জিলহজ মিনায় গমন করে সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করেন। এরপর আরাফার উদ্দেশ্যে রওনা হন। মিনা মূলত একটি উপত্যকা, যেখানে লাখো তাঁবুতে হাজিরা অবস্থান করেন। শৃঙ্খলা, ধৈর্য এবং ইবাদতের চর্চা দেখা যায় এখানে। কেউ নামাজে, কেউ কোরআন তেলাওয়াতে, আবার কেউ বা পরের দিনের আরাফার দিনের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। মিনায় অবস্থান শুধু একটি রাত কাটানো নয়, এটি রুহানি যাত্রার সূচনা ও আত্মশুদ্ধির প্রস্তুতি পর্ব। নবীজির ভাষ্যমতে হজ হলো ইবাদত, নিয়ম, ধৈর্য ও নিয়তের সম্মিলন, আর মিনার রাত হলো তার সূচনা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহা ঘিরে রাজধানীতে বেড়েছে পশু আমদানি, তবে বৈরী আবহাওয়ার কারণে ক্রেতার উপস্থিতি কম গাবতলী হাটে। খামারিদের আশা সরকারি ছুটি শুরু হলেই বাড়বে কেনাবেচা। হাটের পরিবেশ ও দাম নিয়ে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। গাবতলী পশুর হাট থেকে শাহজাহান খানের ছবিতে দিন মোহাম্মদ সাবিরের রিপোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারার খামারি লিটন খান ২.৫ বছর লালন পালন শেষে শাহিওয়াল জাতের দুটি গরু বিক্রি করতে এসেছেন গাবতলীর পশুর হাটে। লিটনের মতো কয়েক হাজার খামারি, ব্যাপারী ও পাইকার কোরবানিযোগ্য পশু নিয়ে এসেছেন হাটে। বৈরীর আবহাওয়ার কারণে অনেকে কোরবানি যারা ক্রয় করবে তারাও কোরবানি কিনতে পারি নাই। আজকে যারা আসতেছে তারা মেনলিত গরু কিনতে আসতেছে না। গরু এখনো বিক্রি হয় না একটাও, খরিদ্দার আসছে খুবই অল্প। হাটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে ক্রেতারা বলছেন দামও নাগালের মধ্যে। এখনো যদি গরু কম, একটু রিজনেবল মনে হচ্ছে গতবারের থেকে। আগে যেরকম ছিল এবার অনেক কম দেখতে পারতেছি এবং প্রাইসও তুলনামূলক রিজনেবল। এদিকে গাবতলী হাট পরিদর্শন করে র্যাব কর্মকর্তারা জানান জাল নোট শনাক্ত ও পশু ছিনতাই রোধে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটা বুথেই পুলিশ, র্যাব সবার কাছেই জাল টাকা আইডেন্টিফায়ার আছে। সো এই ক্ষেত্রে আমরা যেন এই হেল্পটা নেই, সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না। এদিকে গাবতলী থেকে অজ্ঞান পার্টির ৩ জন এবং গাজীপুরের কালিয়াকৈট থেকে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করে র্যাব ৪। জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল নোট। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন রিপোর্টার মনির হোসেন। যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ডু এবং মানিকগঞ্জের আরিচাঘাটে আছেন ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। মনির, স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। এই মুহূর্তে আছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। এখানে আসলে যেটি দেখা যাচ্ছে যে সকাল থেকেই মানুষজন ঢাকা ছাড়তে শুরু করেছে তাদের গন্তব্যে, এবং সকাল থেকেই আমরা দেখছি যে অনেকেই আসছেন কাউন্টারে এবং কাউন্টারে এসে যাচ্ছেন। তবে যেরকম আসলে ঈদকে কেন্দ্র করে যে ভিড়, সেই ভিড় আসলে এখনো লক্ষ্য করা যাচ্ছে না। এবং যেহেতু আজকে অফিস করার পর যে ছুটি, সরকারি ছুটি, সেই অফিসগুলো ছুটি শুরু হবে, তারপরেই আসলে যে যাত্রীদের চাপ সেটি বাড়ার আসলে আশা করছেন এখানকার যে পরিবহন সংশ্লিষ্টরা আছেন তারা। এবং অনেকগুলা কাউন্টারেই আমরা যেটি দেখেছি যে কিছু কাউন্টারে যাত্রী থাকলেও অনেকগুলা কাউন্টার আসলে ফাঁকা বসে আছে, এবং যে বাসগুলো আসলে গাবতলী থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেগুলো অধিকাংশই ফাঁকা আমরা দেখতে পেয়েছি। এবং এখানকার যে কাউন্টারের লোকজন কিংবা পরিবহন সংশ্লিষ্টরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যেহেতু অফিস আওয়ারের পর, অর্থাৎ আজকে অফিস করার পর ছুটি শুরু হবে, সেক্ষেত্রে আসলে দুপুর কিংবা বিকাল নাগাদ এই সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যে যাত্রাটা আসলে কেমন হচ্ছে তাদের। তারা আসলে এখন যেভাবে যেতে পারছেন তারা বলছেন যে এভাবে যদি যাতায়াত থাকে তাহলে তারা আসলে নির্বিঘ্নে
যেতে পারবেন এবং সড়কের যেই ব্যবস্থাপনা সেটিও বলছেন। তবে কিছু কিছু জায়গায় আমরা যেটি দেখেছি যে রাস্তায় সড়কের আশেপাশে খনন করার কারণেই আসলে সেখানে কিছু যানজটের সৃষ্টি হচ্ছে। এবং ভাড়ার বিষয়টা যদি একটু বলতে চাই যে বাস মালিকরা বলছেন তারা আসলে ভাড়া কমিয়ে নিচ্ছেন এবং আমরাও যেটি আসলে দেখেছি যে সবগুলো কাউন্টারে যে সরকার নির্ধারিত তালিকা দেয়া আছে সেই তালিকাগুলো দেয়া হচ্ছে এবং তারা যেটি বলছে যে সেই তালিকা দেখে দেখেই আসলে তারা সেই ভাড়া নিচ্ছেন। এবং যাত্রীদের পক্ষ থেকেও দু একজন যদিও যে তারা অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু বাস বাড়তি কিছু ভাড়া নিচ্ছে, এরকমও অভিযোগ আমরা পেয়েছি। তবে যেটি আসলে সর্বোপরি বলা চলে যে নির্বিঘ্নে যে ঈদ যাতায়াত সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। এবং আমরা আসলে যেটি আরও যেটি দেখতে পাচ্ছি তারা আসলে নির্বিঘ্নে যাতায়াতের জন্য যেই প্রশাসন সেই প্রশাসনের তৎপরতাও দেখেছি আমরা। সেনাবাহিনী এবং পুলিশ সহ বিভিন্ন যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারাও এসে আসলে তারাও রেখেছেন যাতে বাড়তি ভাড়া আসলে না নিতে হয় এবং যাত্রীদের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়। তো ঈদযাত্রার আরও খবর জানতে এই মুহূর্তে আমরা যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাদির টানে বাড়ি ফিরছে মানুষ এবং আমরা উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের খবর জানাতে ভোর থেকে আছি যমুনা সেতু পশ্চিম সংযোগ বন্দরের কড্ডার মোড় এলাকা। আমরা দেখছি যে ভোর থেকেই উত্তরবঙ্গমুখী অর্থাৎ ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ কিন্তু আসলে বাড়ছে এবং আমরা দেখছি যে এই যে বিভিন্ন পরিবহন অর্থাৎ যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন রয়েছে, সেই সাথে উত্তরবঙ্গ থেকে যে সকল গাড়ি ঢাকা এই যে গরুবাহী পশুবাহী যেগুলো গাড়ি গিয়েছিল সেই সকল ট্রাক যেগুলো ফিরছে সেইগুলো ট্রাকে কিন্তু আসলে প্রচুর মানুষ কিন্তু আসলে বাড়ি ফিরছে এবং সেই আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, তারা যেটি বলছে যে মহাসড়কে এবারের চিত্র কিন্তু অনেকটা আসলে স্বাভাবিক এবং যানজটের যে চিরচেনা ভোগান্তি সেটি কিন্তু নেই। থেমে থেমে কিছুটা ধীর গতি থাকলেও যানজটের কিন্তু আসলে ভোগান্তি নেই, যে কারণে অনেকটা স্বস্তি নেই তারা কিন্তু আসলে ঈদে যে বাড়ি ফিরছে সেই স্বস্তি নেই তারা আসলে বাড়ি ফিরতে পারছে। এদিকে মহাসড়কের এই যে অতিরিক্ত যানবাহনের চাপ সেই যানবাহনের চাপ নিয়ন্ত্রণে কিন্তু মহাসড়কের গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে বিশেষ করে কড্ডার মোড়, হাটিতুলি, গোল চত্বর, পাঁচিলিয়া এই যে বিভিন্ন বড় মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে কিন্তু জেলা পুলিশ, হায়া পুলিশ আসলে একাধিক টিম কিন্তু আসলে কাজ করছে এই সকল যানবাহন নিয়ন্ত্রণের তারা আসলে কাজ করছে। তো একটি কথা আসলে স্বস্তির বিষয় যে এবারে যানজটের যে প্রতি ঈদে যেটি দেখা যায় সেই চিত্রটি কিন্তু আসলে নেই। চিরচেনা যানজটের ভোগান্তি ছাড়া স্বস্তিতেই আসলে মানুষ আসলে ঈদের দিকে আসলে বাড়ি ফিরছে। সেই সাথে আমরা দেখছি উত্তরবঙ্গ থেকে বিভিন্ন পশুবাহী ট্রাক কিন্তু আসলে ঢাকার দিকে ফিরছে। তো এক কথায় বলা যায় যে ঈদের আনন্দ কাটাতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ এবং বেলা যত বাড়ছে সেই সাথে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেই লেনে আসলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পরিবহনের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে মহাসড়কের সবশেষ খবর। আমরা চলে যাব মানিকগঞ্জের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ রিঙ্কু। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদের খুশি ভাগাভাগি করার জন্য মানুষ কিন্তু এখন তার নিজ গৃহে অর্থাৎ ঘরে ফিরছে। আমরা সকাল থেকেই দেখছি যে এখানে কিন্তু ঠিক মানুষ আসছে, এখনও কিন্তু নির্বিঘ্নে নিরাপদে রোডগুলো পাড়ি দিচ্ছে এইটা যাত্রীরা। আমরা এখানে যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে এখনও কিন্তু মহাসড়ক, সড়ক এবং নৌপথ একদম স্বাভাবিক এবং সকালের যে মৃদু মৃদু বাতাস রয়েছে তাতে কিন্তু এই যাত্রাটা স্বস্তি হচ্ছে। আমরা অনেকেই সাথে কথা বলেছি, তারা বলছে যে আজকের যাত্রাটা বিকালের দিক থেকে আরও বৃদ্ধি পেতে পারবে, তবে সকালের চাইতে সময় যত গড়াচ্ছে তত কিন্তু এই যাত্রী চাপ আরও বাড়ছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট রুটের যে কয়টি লঞ্চ এবং ফেরি তা কিন্তু চলাচল করছে, কিন্তু স্পিডগুলো কিন্তু বন্ধ রয়েছে। স্পিড মালিকদের যে সংগঠন রয়েছে তারা কিন্তু এখানে ভাড়া রয়েছে আরিচা থেকে কাজিরহাট পর্যন্ত 210 টাকা, কিন্তু তাদের দাবি রয়েছে
50 টাকা। এই দাবিতে কিন্তু কালকের থেকে তারা এখানে 41টি স্পিডবোট বন্ধ রেখেছে। তো সবকিছু মিলিয়ে বলতে পারি এখন পর্যন্ত যে ঈদ যাত্রা তা কিন্তু স্বস্তি হচ্ছে এই পাটুরিয়া দৌলতদিয়া নরোটে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আরিচাঘাট থেকে সহকর্মী ইউসুফ আলী, তার আগে কড্ডার মোড় থেকে রিঙ্কু কুণ্ডু এবং ঢাকার গাবতলী থেকে যুক্ত হয়ে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন মনির হোসেন। একদিকে দাম পড়ছে, অন্যদিকে রপ্তানি বাজার হারাচ্ছে দেশের চামড়া শিল্প, বাড়ছে প্রক্রিয়াজাতকরণের খরচও। এর মধ্যে আবার গেল কোরবানিতে কেনা চামড়ার 20 থেকে 25% রয়েছে অবিকৃত। এমন বহুমুখী চাপে আসন্ন ঈদে নতুন করে চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ট্যানারি মালিকরা। তারা বলছেন, পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে না পারায় একক চীন নির্ভরতা ক্রমেই বাড়াচ্ছে এই খাতের সংকট। এই অবস্থায় সিইটিপি কর্তৃপক্ষের দাবি, বর্জ্য শোধনে পুরো সক্ষমতা নিয়ে তারা প্রস্তুত। MS আরেফিনের রিপোর্ট। কাঁচা চামড়াটা কিনার পরে যে খরচাটা হয়, খরচার হিসাব কেউ করে না। ট্যানারি মালিকদের অধিকাংশ টাকা বাকি থেকে যায়, ওই টাকা পাইতে আমরা এই বছরের থেকে এবছর পাওয়া যায়। কোরবানির ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত ব্যাপারী, ফরিয়া ও মৌসুমী ব্যবসায়ীরা। নির্দিষ্ট সময় মতো বিক্রি করতে হয়, অনেক সময় যদি দেরি হয়ে যায় তখন বাধ্য হয়ে আমাদের কম দামে বিক্রি করতে হয়। এরা কিছু দালাল আছে, এরা বায়ার সেজে বাংলাদেশে আসে আমাদের বাইং এজেন্টের সাথে ব্যবসা করে। চামড়া শিল্পের লোকসানি হিসাব রয়েছে ট্যানারি মালিকদের কাছেও। তারা বলছেন, পরিবেশ দূষণের দায় মুক্তি না মেলায় বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া খাতের একক নিয়ন্ত্রণ এখন চীনের হাতে। ক্রমান্বয়ে দাম কমে প্রতি বর্গফুট প্রক্রিয়াজাত চামড়ার দাম $1.5 থেকে নেমেছে 40 থেকে 60 সেন্টে। গত বছরের অবিকৃত চামড়া রয়ে গেছে 20 থেকে 25%। বায়ার আগে চেয়ে 20 সেন্ট কম অফার করতেছে, 40 সেন্ট 5 সেন্ট বিক্রি করতে হচ্ছে। আমাদের কত টাকা বিক্রি আসছে? আমার মুখের কথা লাভ নাই। প্রতিটা ফ্যাক্টরির গভর্নমেন্টের ব্যাংক আছে, ব্যাংক থেকে ইনভয়েসগুলো সংগ্রহ করুক। এর মধ্যে এবার কাঁচা চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ করেছে সরকার, যা সময় মতো সংগ্রহ নিয়ে শঙ্কায় ফেলেছে তাদের। ক্রেতা নাই, সেখানে আপনি কি করে দাম বাড়াবেন? আপনার আমি ইভেন গতবার চামড়া কিনে আমি লসে আছে, প্লাস মাল বিক্রি হয়নি। ইপিবির তথ্য, গেল 4 অর্থ বছরের মধ্যে মাত্র একবার প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি আয় হয়েছে $15 কোটি বেশি। ট্যানারি মালিকদের দাবি, চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি শতভাগ কাজ না করলে সংকট আরো বাড়বে। মিটারগুলি আমাদের দেশীয় স্ট্যান্ডার্ডে যদি করে দেয় তাহলে কিন্তু আমরা আমাদের সিইটিপিটা স্ট্যান্ডার্ড হবে, যার কারণে আমরা কিন্তু LWG সার্টিফিকেট পাচ্ছি না এবং সেটা পাইলে সহজ হবে। সিইটিপির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, অবশেষে তরল বর্জ্য শোধনে শতভাগ প্রস্তুত তারা। স্লাজ ম্যানেজমেন্ট সিস্টেম আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আমাদের ব্লোয়ারের সংখ্যা আগে 4টা ছিল, এখন 12টার মতো ব্লোয়ার চলছে। আমরা আসন্ন কোরবানি উপলক্ষে আমরা A to Z আমরা ওভারহলিং কাজগুলো খুব সুন্দর মতো করছি। কোরবানিতে অতিরিক্ত চাপ সামাল দিতে রেশনিং পদ্ধতিতে কারখানা পরিচালনার পরামর্শ সিইটিপি কর্তৃপক্ষের। চালু হবার কয়েক বছরের মধ্যেই বর্জ্যের ভাগাড়ে পরিণত হওয়া সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারটি আবারও প্রাণ ফিরে পেতে শুরু করেছে নতুন কর্তৃপক্ষের হাত ধরে। আসন্ন কোরবানির ঈদে পুরো সক্ষমতা কাজে লাগাতে চালু করা হয়েছে সবকটি মেশিন। MS আরিফিন, সময় সংবাদ, হেমায়েতপুর, সাভার। সকালের সময় আরও থাকছে। ঘরের মাঠে আজ ভুটানের বিপক্ষে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। দলে থাকছেন ফাহমিদুলও। লাল সবুজের জার্সিতে খেলার কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম এখন ঢাকায়। ঈদে টানা 10 দিনের সরকারি ছুটিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও জাহাজ জটে আমদানি রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অর্থনীতির স্থবিরতা ঠেকাতে 16 দফা নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র ঈদের দিন 6 ঘন্টা ছাড়া বাকি পুরোটা সময় যেমন বন্দরের অপারেশনাল কার্যক্রম সচল রাখতে বলা হয়েছে, তেমনি কাস্টম, ব্যাংক, পরিবহন সহ স্টেক হোল্ডারদেরও সক্রিয় থাকার অনুরোধ জানানো হয়েছে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতেই কাস্টমসের আন্দোলন, পরিবহন শ্রমিকদের উত্তেজনা সহ নানা জটিলতায় কন্টেইনার জটের সংখ্যায় ভুগছিল চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিঘ্ন ঘটিয়েছে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে। এর মাঝে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের সরকারি ছুটি। পণ্য ওঠানামা এবং ডেলিভারিতে ধীরগতি হলে জাহাজ ও কন্টেইনার জটের সংখ্যায় ব্যবসায়ীরা মাদার ভেসেলগুলো কিন্তু কানেক্টিং ফেল করলে পরে আমাদের যে রপ্তানি পণ্যের যে আপনার
ডেস্টিনেশনে পৌঁছানোর, ক্রেতার কাছে পৌঁছানোর যে নির্দিষ্ট সময়, সেই সময়টা ধরতে না পারলে অনেক সময় ক্রেতাগুলো এই পণ্যগুলো অনেক সময় নিতে আপনার অনাগ্রহ প্রকাশ করে এবং বিভিন্ন ধরনের আপনার কন্ডিশন দেয়, সেগুলোর মধ্যে হয়তো ডিসকাউন্ট সহ বিভিন্ন ধরনেরগুলো পড়ে। তো আমাদের এই যে জট, সেই জটে এই সংখ্যাগুলো কিন্তু আমাদের কাছে একটা তীব্র আকার ধারণ করছে যে আমরা রপ্তানি পণ্য নিয়ে অনেক বেশি শঙ্কিত। 53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 37,770 টিউস। সরকারি বন্দে কন্টেনার জট এড়াতে টাস্কফোর্স গঠনের পাশাপাশি 16 দফার নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এমনকি বন্দরের মাঝেও বন্দরের অপারেশন কার্যক্রম পুরোদমে সচল রাখার কঠোর বার্তাও দেওয়া হয়েছে কর্মকর্তা কর্মচারীদের। ঈদের দিন একটা শিফটের কাজ বন্ধ থাকবে, 8 বাদে ফুল টাইম 24 আওয়ার্স 7 আমাদের যেভাবে নর্মাল কাজ চলে সেভাবে বন্দরের কাজ চলমান থাকবে। এবং এই জন্য আমাদের একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে, আমাদের হট নাম্বার এবং পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদের চট্টগ্রাম বন্দরের যারা ব্যবহারকারীরা আছেন, স্টেক হোল্ডাররা আছেন, তারা অত্যন্ত অল্প সময়ের ভিতরে বন্দরের সেবা গ্রহণ করতে পারেন। আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরে পণ্য ওঠানামা এবং ডেলিভারির সঙ্গে প্রত্যক্ষভাবে অন্তত 26টি প্রতিষ্ঠান ও সংস্থা সম্পৃক্ত রয়েছে। এক্ষেত্রে বন্দর সচল থাকলেও অন্যান্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে না আসলে জাহাজ ভাড়ার ড্যাভারেজ গুনতে হবে বলে সংখ্যা এই ব্যবসায়ীর। কাস্টমসেরও একটা ফ্যাক্টর আছে, বিকজ কাস্টমসের সেই জনবলেরও একটু সমস্যা আছে। যে জনবলটা যদি বাড়ানো হয় তাহলে দেখবেন যে বন্দরের যে অপারেশন কার্যক্রমগুলা, সেই অপারেশন কার্যক্রমগুলা কিন্তু স্মুথলি অপারেশনটা হবে। তবে অন্যান্য সরকারি বন্দে পণ্য ছাড়ের ক্ষেত্রে শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের গাছাড়া ভাবের অভিযোগ থাকলেও এবার সেই সুযোগ থাকছে না। 10 দিনের সরকারি বন্দে চট্টগ্রাম কাস্টম হাউস সচল থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের যে স্বাভাবিক কার্যক্রম যেগুলো আমাদের পরীক্ষণ, শুল্কায়ন, রপ্তানির যেই কার্যক্রম ডিপোগুলো আছে, সকল কার্যক্রমই পূর্ণদমে চালু থাকবে এবং সকল কার্যক্রম চালু রাখার জন্যই অফিসার অ্যাসাইন করা হয়, আমাদের আদেশের মাধ্যমে অফিসার অ্যাসাইন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটি এবং বহির্নোঙরে বর্তমানে 146টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে রেকর্ড 47টি জাহাজ কার্গো পণ্যবাহী, এছাড়া কন্টেনারবাহী মাদার ভেসেল রয়েছে 32টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহী অঞ্চল থেকে এবছর প্রায় 2000 মেট্রিক টন আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। প্রক্রিয়া আরও সহজ করা গেলে রফতানির পরিমাণ আরও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। তবে সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, রাজশাহী অঞ্চলে কোনো আমের প্যাকেজিং হাউস নেই। সাইফুর রহমান, রকি রিপোর্ট। আম উৎপাদনের শীর্ষে থাকা নওগাঁ জেলার বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলে আছে নানা জাতের আম। এর মধ্যে গোপালভোগ আমের মৌসুম ফুরিয়ে আসায় হিমসাগর ও ল্যাংড়া জাতের আম বাজারে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে উৎপাদিত নানা জাতের সুস্বাদু আম ইউরোপের নানা দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছেন ব্যবসায়ীরা। ফ্রুট ব্যাগিং করা আমের গায়ে কোনো দাগ না থাকায় বিদেশে এসব আমের চাহিদা সবচেয়ে বেশি। ফ্রুট ব্যাগিং, এটা যদি ব্যাগিং করা না থাকে তাহলে মাছি পোকার আক্রমে সেখানে একটা ডিম তৈরি হয়, জীবাণু তৈরি হয়। তা আমকে রক্ষা করার জন্য বা নিরাপদ স্বাস্থ্যসম্মত করার জন্য বা এক্সপোর্টের জন্য এর কোনো বিকল্প নাই। আম বাগানীদেরকে একটু প্রশিক্ষণের ব্যবস্থা যদি করা যায় তাহলে এটা গ্যাপ মেনটেন করে এই আমটা রপ্তানিযোগ্য হবে। ব্যবসায়ীরা বলছেন রাজশাহী অঞ্চলে আমের কোনো প্যাকিং হাউস না থাকায় ঢাকার শ্যামপুরে পাঠানোর পর বাছাই শেষে বিমানবন্দরে পাঠাতে সময় বেশি লাগে, এতে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করার দাবি তাদের। যদি এখান থেকে প্যাকিং করে যদি কোয়ারেন্টাইন ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তাহলে আম রপ্তানির পরিমাণটা অনেক বেড়ে যাবে। বাগান থেকে যদি একটা রপ্তানি, বিদেশের যে রপ্তানি সিস্টেম যদি থাকতো বাগান থেকে, তাহলে আমাদের অনেকটা অর্থনৈতিক দিকটা অনেকটা বেঁচে যেত। কৃষি বিভাগ বলছে এ অঞ্চলে আমের প্যাকিং হাউস নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আম রপ্তানির স্বার্থে গুণগত এবং মানসম্পন্ন আম বিদেশে রপ্তানির ক্ষেত্রে আমরা চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহীতে একটা সেন্ট্রাল প্যাকেজিং হাউস তৈরি করার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি। চলতি মৌসুমে 1000 কোটি টাকার বেশি আম বিদেশে রপ্তানি করা হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। আমরা আশা করছি এবছর রাজশাহী বিভাগ থেকে 1000 কোটি টাকার আম বিদেশে রপ্তানি হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্য হবে। এবছর রপ্তানি করা হবে প্রায় 2000 মেট্রিক টনের বেশি আম।
সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খেলার খবর, হামজা চৌধুরীর হোম অভিষেক হচ্ছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই। প্রীতি ম্যাচ হলেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচের কম্বিনেশন সেট করতে চান হাভিয়ার কাবরেরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা 7টায়। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। ম্যাচটি ফ্রেন্ডলি হলেও গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে একেবারে শুরুর একাদশে খেলবেন হামজা চৌধুরী। তাছাড়া খেলার সম্ভাবনা আছে ফাহমেদুল ইসলামেরও। হামজা আশায় এই মুহূর্তে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবে মানছে ভুটান। তারপরেও স্বাগতিকদের চ্যালেঞ্জ জানিয়ে জয় তুলে নিতে চায় অতিথিরা। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন সমিত সোম। লাল সবুজের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন কানাডা প্রবাসী এই ফুটবলার। দলের সঙ্গে মানিয়ে নিয়ে সিঙ্গাপুর ম্যাচে বড় ভূমিকা রাখার প্রত্যাশা সমিতের। হামজা ফামিদুল এবার লাল সবুজের দেশে এলেন সমিত সোম। কানাডা থেকে বাংলাদেশ দূরত্বটা 11,000 কিলোমিটারের। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। স্বাভাবিকভাবেই যে কারো শরীরে জেঁকে বসবে ক্লান্তি, যার কিছুটা ছাপ আছে সমিতের চোখে মুখেও। তবে দেশের মাটিতে পা রেখে সব ক্লান্তি যেন নিমিষেই উধাও এই মিডফিল্ডারের। এটা খুব এক্সাইটিং এখানে আসতে, সবাইকে দেখতে, আর একটু এক্সাইটমেন্ট আছে ফুটবল উপরে। সো আমি জাস্ট এক্সাইটেড, আর হোপফুলি আমরা ভালো করতে পারি, পুরো টিমটা ভালো করতে পারি। আমি সবাইকে খুব এক্সাইটেড মিট করতে আর খেলতে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে সমিতের। এ ম্যাচের প্রহর গুনছেন দেশের কোটি ফুটবল ভক্তরা। অপেক্ষা সমিতের ফুটবল শৈলী দেখার। লাল সবুজের জার্সি গায়ে তুলতে তর সইছে না সমিতেরও। এটা তো মেইন ফোকাস আমার। আমি তো এটার খেলার উপর চিন্তা করছি। আমরা কোচের সাথে কথা বলছি, আমরা কীভাবে খেলতে চাই, আমার কি রোলটা কি। সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে, ট্রেনিংও করতে। আমরা 2-3 হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য। সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে, সবার সাথে মিট করতে আর খেলাতে ভালো করতে। ভুটান ম্যাচ আবার ঈদ। সিঙ্গাপুর ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনের খুব একটা সময় পাবেন না সমিত। তবে যতটুকু পাবেন তাতেই দলের সঙ্গে মানিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভূমিকা রাখার প্রত্যাশা এই মিডফিল্ডারের। টিমটা খুব ভালো, প্লেয়ারগুলো খুব ভালো। সো আমি এক্সাইটেড ওদের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে, আর হোপফুলি আমরা সবাই ভালো করতে পারি। এদিন ভোর 5:30টায় অবতরণ করে সমিত সোমকে বহনকারী বিমান। গণমাধ্যমের সঙ্গে কথা বলার পরও ব্যাগ না পাওয়ায় এয়ারপোর্টে তাকে থাকতে হয় আরও 30 মিনিট। যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের হাত নাড়িয়ে বিদায় জানিয়ে জাতীয় দলের টিম হোটেলের পথে রওনা হন সমিত। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই বীর মুক্তিযোদ্ধা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি। রণাঙ্গনের যোদ্ধা ছাড়া বাকি সবাই সহযোগী। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। আজ মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় ও রাত্রি যাপন করবেন হাজিরা। পরদিন রওনা হবেন আরাফার ময়দানে। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।